বাংলাদেশ জাতীয় দল আয়োজিত 1971 সালের স্বাধীনতা যুদ্ধে ঠিক পূর্ব মুহূর্তে, বিজয়ের পূর্ব মুহূর্তে যে সমস্ত বরেণ্য বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছিলেন, তাদের স্মরণে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় একজন মুক্তিযোদ্ধার বীর সংগঠক, যিনি প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে মত সংগ্রহ করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেকজন বীর মুক্তিযোদ্ধা, যিনি 1971 সালে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে একসাথে কাঁধে হাত মিলিয়ে একই বাংকারে যুদ্ধ করেছিলেন, আমাদের স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় নেতা, যিনি দীর্ঘকাল ধরে বিএনপির সঙ্গে সংযুক্ত আছেন, সাবেক মন্ত্রী, স্থায়ী কমিটির সদস্য এবং একজন শহীদ বুদ্ধিজীবীর ভাগ্নি, সম্ভবত আমি যতদূর জানি, ডক্টর মঈন খান উপস্থিত আছেন আমাদের এখানে। একজন স্বনামধন্য বুদ্ধিজীবী, যাকে শুধু বুদ্ধিজীবী বললে আমার মনে হয় যে পুরো কথাটা বলা হবে না, কারণ তিনি একজন অ্যাক্টিভিস্ট, ছাত্র জীবনে একজন প্রচন্ড রকমের একজন বিখ্যাত ছাত্র রাজনীতিবিদ ছিলেন। 1969 সালে ছাত্র অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ। উপস্থিত আছেন আমাদের প্রখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর মামুন। উপস্থিত আছেন আমাদের ছাত্র নেতা, সাবেক ছাত্র নেতা, এখন যে প্রচার সম্পাদক বিএনপির ডক্টর সুলতান সালাউদ্দিন টুকু। আমাদের আপা, নামটা দুঃখিত, যিনি মহিলা নারী আন্দোলনের পথিকৃৎ, এই দেশে সাবেক মন্ত্রী, সাবেক এমপি বেগম শফিকুর রহমান, নেতৃবৃন্দ, সুদীবৃন্দ, সালাম আলাইকুম। আজকে দিনটি আগেই আমি বলেছি যে আমরা স্মরণ করছি কাদের? স্মরণ করছি যারা 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে বিজয়ের শেষ প্রান্তে, যখন আমরা প্রায় দ্বার প্রান্তে, সেই সময় দুদিন আগে পাকিস্তান সেনা কর্তৃপক্ষ, সেনাবাহিনী তারা সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশটাই যখন চলেই যেতে হবে, তখন তাকে বুদ্ধি শূন্য, মেধা শূন্য করে দিয়ে যায়। এবং এই কাজটা সে করেছিল কিন্তু তখন বাংলাদেশের তৎকালীন কিছু বাঙালি মানুষকে সঙ্গে নিয়ে। এই কথাটা আজকাল অনেকেই বলে না। আল বদর নামে একটা বাহিনী তৈরি করা হয়েছিল তখন। সেই আল বদর বাহিনীকে দিয়ে, এবং তারা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, অনেকে শিক্ষকও ছিল, তাদেরকে দিয়ে এই বাহিনী তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী, চিকিৎসক, মহিলা সাংবাদিক, মহিলা নেত্রী, তাদেরকে তুলে নিয়ে রায়েরবাজার যে বদ্ধভূমি, সেই বদ্ধভূমিতে হত্যা করা হয়েছিল। সেটা এখন আমাদের মনে খুব জল করে সবসময়। শুরু করতে চাই শ্রদ্ধা জানাতে চাই, তাদের ভিতরে শ্রদ্ধা জানিয়ে একই সঙ্গে শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতার ঘোষক, যার ঘোষণার মধ্য দিয়ে আমরা যুদ্ধ শুরু করেছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। আমি শ্রদ্ধা জানাতে চাই সেই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের সকলের প্রতি। আমি কিছুক্ষণ আগেই হাবিবকে একটা কথা বলছিলাম যে কেন একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে 71
একটু পেছনে রাখা। আমার মনে হয় এটা আরেকটা ওই ষড়যন্ত্রী অংশ যেখানে মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে দেওয়া। যেমন 1947 সালের পার্টিশনকে অনেকে বলেন যে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু 1971 সালে আগে 1947 সালে ব্রিটিশদেরকে তাড়িয়ে পাকিস্তান নামক রাষ্ট্র সেদিন নির্মিত না হতো, তাহলে এই বাংলাদেশের উদ্ভব কিভাবে হতো এটা আমি ঠিক বুঝতে পারি না। অনেকেই সেটা বলেন। একই সঙ্গে এখন আবার একটা আমি লক্ষ্য করছি যে 71 সালকে একটু পিছনে রাখা, যেটা আমি মনে করি যে আর একটি ইতিহাস বিকৃতির একটা, এটার কোনো নেই, আপনার প্রমাণ নেই, কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে। এই বিষয়টা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের যে মূল ইতিহাস, আমাদের যে ইতিহাস দিয়ে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ, আজকে যে ইতিহাস দিয়ে আছে আমরা এই 24-এর ছাত্র গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে আবার নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই ইতিহাস যারা কেউ বিকৃত না করে। যেমন গত 15 বছর ধরে ইতিহাসে বিকৃত করা হয়েছে, ঠিক তেমনি করে এখন যেন আবার কোন ইতিহাসে বিকৃত করা না হয়, সেই জন্য সবকে সজাগ থাকার জন্য অনুরোধ করব। প্রিয় বন্ধুগণ, অতীতের কথা আমরা কেউ শুনতে চাই না, কারণ অতীতের কথা শুনলে মনে হয় যে বোরিং। হয়তো অতীত তো অতীত আছে, কিন্তু এই অতীতের উপরে কিন্তু আমাদের পাটা দাঁড়িয়ে আছে। আমাদের ভবিষ্যৎকে আমরা দেখতে পাই না, বর্তমানটাও সেই অতীতের উপরেই আছে। সেই জন্যই অতীতকে মাঝে মাঝে মনে করা, বিশ্লেষণ করা এবং সেই অতীত থেকে শিক্ষা নেওয়া, এই জিনিসগুলো অত্যন্ত জরুরি। 1971 সালের এই বুদ্ধিজীবী হত্যা থেকে একটা জিনিস আমাদের শিক্ষা নিতে হবে। সেই শিক্ষাটা যেটা ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন যে যদি একটা জাতিকে তুমি ধ্বংস করতে চাও, তার চিন্তা করার শক্তিকে ধ্বংস করো, তার মেধা লোকগুলোকে ধ্বংস করে দাও। চিন্তা করতে পারে এই ধরনের মানুষগুলোকে তুমি চিন্তা করতে দিও না, লিখতে দিও না, পড়তে দিও না, তাদের কোন বই লিখতে দিও না। এটাই করেছে সবসময় যারা ডিক্টেটরস, যারা আপনার এক না এখন বিশ্বাস করেছে, যারা ক্ষমতাকে চিরকাল ধরে রাখতে চেয়েছে, তারা সমস্ত মেধাবী মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে চেয়েছে। আমি গত কয়েকদিন ধরে একটা বই পড়ছিলাম, বইটার নাম হচ্ছে নেক্সাস। এটা বেশ কিছু বই বেরিয়েছে। এই বইটির মধ্যে একেবারে সেই আপনার প্রস্তুত যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষের যে ইতিহাস, বিশেষ করে প্রযুক্তির যে ইতিহাস, তথ্যের যে প্রযুক্তি, সেই প্রযুক্তির ইতিহাস সম্পর্কে লিখছে। সেখানে একটি কথা আমাকে অত্যন্ত দাগ কেটেছে যে মানুষ তো সবচেয়ে ওয়াইজ, অর্থাৎ সবচেয়ে জ্ঞানী একটা প্রজাতি, সৃষ্টি, সবচেয়ে জ্ঞানী, এবং সেই জ্ঞানী মানুষ সে পৃথিবীকে বদলাচ্ছে তার প্রযুক্তির মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। এই এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে সে অপ্রতিরোধ্য হচ্ছে, কিন্তু সেই জ্ঞানটা সে কোথায় নিয়ে যাচ্ছে? জ্ঞান নিয়ে যাচ্ছে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, অন্যকে হত্যা করার জন্য, তার শক্তি, তার ক্ষমতা, পাওয়ারকে এস্টাবলিশ করার জন্য। কিন্তু আলটিমেটলি এখন কি যাচ্ছে, এখন আলটিমেট যে টেকনোলজি, প্রযুক্তি আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মানুষকে কোথায় নিয়ে যাবে? সেটা তার এক্সটিংক্ট করে দেবে, তাকে সে ধ্বংস, দায়িত্ব বিলীন করে দেবে। শুধুমাত্র এই কথাগুলো এই জন্য বলছি যে এটার সঙ্গে আমাদের এই আন্দোলন, আমাদের জ্ঞান, আমাদের সবকিছুর একটা মিল আছে। ইদানিং কালের রাজনীতি দেখে আমার কাছে মনে হয় যে আমরা কি আমাদের নিজেদেরকে শেষ করার জন্য কাজ করছি, আমাদেরকে আমাদের নিজেদের ক্ষতি করার জন্য কাজ করছি। এই কথাগুলো মনে হওয়ার কারণ আছে, সেই জন্যই বলছি। ইদানিং দেখবেন পত্র পত্রিকায় যে সমস্ত দেখা হয়, আমরা এমন এমন কথা বলছি, এমন এমন সমস্ত উক্তি করছি, মন্তব্য করছি,
যেগুলো আমাদের নিজেদেরই ক্ষতি করছে। আজকে কেউ ভুলে যাচ্ছি আমরা যে একটা চরম ক্রান্তিকর সন্ধিলগ্নে আমরা এগোচ্ছি। আমরা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেটাকে পরাজিত করে আমরা একটা নতুন ব্যবস্থার দিকে যেতে চাই। এটা আমাদের সকলের ইচ্ছা, সকলের। কিন্তু সেই ইচ্ছাকে বাস্তবায়ন করতে হলে আমাদের যে কাজগুলো করা দরকার, আমাদের যে ধৈর্য ধরা দরকার, আমাদের যে মেধার চর্চা করে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার, এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ রাখা দরকার, সেই বিষয়গুলো কেন জানি না আমরা ভুলে যাচ্ছি। আপনারা দেখেছেন যে কিছু মনে করবেন না, এই ভাই এই কে শুনতে ইচ্ছে না হলে চলে যান, এখানে কোনো গোলযোগ সৃষ্টি করবেন না, প্লিজ বসেন। এখানে কি হলো, বসেন না, আপনি বসেন, বসে প্লিজ। গতকাল আমি দেখলাম যে একজন উপদেষ্টা, গতকাল পত্রিকা আমি গতকাল এসেছি লন্ডন থেকে, আসার পরে আমাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন যে গতকাল বা তার আগের দিন একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে। এটা একটা, আমি মনে করি এটা একটা, এই উক্তিটা উনি কি জন্য করেছেন, কিভাবে করেছেন, কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না। এটার গভীরতা উক্তি উনি বুঝেছেন কিনা তা আমি জানি না, কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা উক্তি। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা সমস্ত মানুষ যারা আন্দোলন করেছি, যারা এই ফ্যাসিস্ট সরকারকে তাড়াবার জন্য আন্দোলন করেছি, ছাত্ররা বুকে রক্ত দিয়েছে এবং আমরা রক্ত দিয়েছি, তারা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি। এবং এই সরকারকে দায়িত্ব দিয়েছি যে তারা আমাদের জন্য একটা পরিবেশ তৈরি করবে, এই রাষ্ট্রকে মোটামুটি ভাবে একটা নির্বাচনমুখী করে নির্বাচন দিকে নিয়ে গিয়ে নতুন একটা রাষ্ট্র করার সুযোগ করে দেবে। এই জন্য আমরা সবাই তাকে সাহায্য দিয়েছি। বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এখনো তাকে আমরা সমর্থন করে দিচ্ছি, এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি। কেন আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে, জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট, তাদের সরকার তৈরি করার সুযোগ করে দেবে। কিন্তু যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে, এটা রাজনৈতিক দলের দায়িত্ব। সেখানে আজকে যদি আপনি বলেন যে আমরা এটাকে ব্যর্থ করার চেষ্টা করছি, আমরা হাজারবার বলেছি, আমাদের চেয়ারম্যান বলেছেন, আমরা বলছি এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব, তাই না? তাহলে এই কথাটা ওনারা কেন বলবেন? আমার মনে হয় যে তিনি হয়তোবা এর গুরুত্ব বুঝতে পারেননি, অথবা এর প্রেক্ষিতটা বুঝতে পারেনি কেন বলেছেন আমি এই না। তবে যদি স্বাভাবিক বলে থাকেন, এটা ঠিক না বুঝতে পেরে, তাহলে আমি খুব কিছু বলতে চাই না। কিন্তু উনি জেনে শুনে বলেন, তাহলে আমি অবশ্যই এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি, প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। বন্ধুগণ, আমি যে কথাটা আগেই বলেছিলাম যে প্রতিটি মুহূর্ত আমাদের এখন সতর্কতার সঙ্গে পার হতে হবে। প্রতিটি কথা আমাদের এখন মেপে কথা বলা দরকার। আমরা এমন কোনো কথা বলবো না যে আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয়, অর্জন নষ্ট করে দেয়। আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, ভারতে আশ্রয় নিয়ে সে তার মতো কাজ করছে। সে লন্ডনে একটা মিটিংও করেছে,
ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে। অর্থাৎ সে সক্রিয়, সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদেরকে তাহলে অ্যাক্টিভ হতে হবে, যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি। তারা যেন ফিরে আসতে না পারে, সেটা কিভাবে হবে? সেটা একদিকে যেমন একটা ঐক্য, জনগণের দৃঢ় ঐক্য, একমাত্র ঐক্য, অন্যদিকে আমরা মেধা দিয়ে আপনাকে জিততে হবে। যে কথাটা আমি আজকাল প্রায় বলছি, এই স্লোগান আর এই আপনার তালি, এটা দিয়ে কিন্তু আপনি জিততে পারবেন না। জিততে হলে আপনাকে সোশ্যাল মিডিয়ায় জিততে হবে। সামাজিক যে আপনার যে টুইটার, ফেসবুক, এর মধ্যে সেই যুদ্ধ করতে হবে। আপনারা দেখবেন সেখানে তারা অনেক অ্যাক্টিভ, তারা অনেক কিছু প্রচার করছে, অপপ্রচার করছে, যেগুলো বাংলাদেশের জন্য, এই বিপ্লবের জন্য, এই বিদ্রোহের জন্য অত্যন্ত উল্টো কথা। তা আপনাকে এই পক্ষে, জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে বিষয়গুলোকে আপনার কথার মধ্যে দিয়ে যেতে হবে। সে কথাগুলো হবে আপনার এই মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে। আমাদের মেইন মিডিয়ার ভাইরা এখানে আছেন, তারাও বলার চেষ্টা করেন, জানেন পারছেন বলতে, বিকজ ফ্রিডম। আগে পারতেন না, কিন্তু এখন পারছেন। তারপরেও আমাদেরকে ওই মাধ্যমটা যেটা সবচেয়ে বেশি চলে, সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। তাই আমি বলি, বন্ধুরা, ভাইয়েরা, দরকার আছে মাঠের মাঠ দখল করতে হবে, রাস্তা দখল করতে হবে, রাস্তাতে আপনার প্রাণও দিতে হবে গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য। সবই ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে মেধারও চর্চা করতে হবে। নলেজ বেস পলিটিক্স যদি আমরা না করি, জ্ঞান ভিত্তিক রাজনীতি যদি আমরা না করতে পারি, তাহলে এই পৃথিবীতে আপনি জিততে পারবেন না। ইটস দ্য রিয়ালিটি। আপনি বলেন তো, আমরা তো 15 বছর লড়াই করেছি, তাই না? এই ছেলেরা কি অলৌকিক শক্তি পেল যে তারা 2 মাসের মধ্যে একটা যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে ফেলল? সেই শক্তিতে কি ছিল? সোশ্যাল মিডিয়া। সেই শক্তিতে ছিল তাদের এই কথা, তাদের লেখা, মানুষগুলোর কাছে কাছে বলতে কাছে। এটা আপনাদেরকে অর্জন করতে হবে, সে তরুণদেরকে করতে হবে। এই তরুণেরা সবসময় পাল্টায়, তারা সমাজ বদলে দিতে পারে, তারা মানুষের চরিত্র বদলে দিতে পারে, দেশ বদলে দিতে পারে। তাদের সেই শক্তি আছে, সেই শক্তিকে আপনাদেরকে কাজে লাগাতে হবে। যে কথা আমি বারবার বলে এসেছি, আমার বলছি যে এখন কিন্তু এই সময় হচ্ছে সবথেকে কঠিন সময়। আপনার একটি পদক্ষেপ যদি ভুল হয়, আপনি পেছনে পড়ে যাবেন, খাদে পড়ে যাবেন। আর যদি সঠিক পা ফেলতে পারেন, তাহলে আপনি জয়লাভ করবেন। তাই বন্ধুগণ, আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা এই দিবসগুলোকে, এই যে আজকে বুদ্ধিজীবী দিবস, এটাকে নেগলেক্ট করবেন না, অবহেলা করবেন না, জানার চেষ্টা করবেন। অনেকে জানি না যে বুদ্ধিজীবী দিবসটা কি। ওই দিন কি তালি মারার দিবস না তালি মারার দিবস না? ওই দিন কি আপনার বিলাস করার দিবস নাকি খিচুড়ি খাওয়ার দিবস? অনেকে জানেন না, ঠিক না? বলেন তো দেখে, অনেকে জানেন? এই দিবসে যেটা আমি বললাম, যে আমাদের দেশের সবচেয়ে বরেণ্য ব্যক্তিবর্গকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো শিক্ষকদেরকে, আমি নাম অনেকেই বলা যায়, বহু নাম আছে, তার মধ্যে একদিন তাই বললাম, আমাদের ডক্টর মহিদ খানের মামা, আপন মামা তিনি ছিলেন, ডক্টর জিসি দেব ছিলেন, আমাদের মনির চৌধুরী ছিলেন, আপনার মুর্তজা, ডাক্তার মুর্তজা ছিলেন। এতগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না। গোলাম মুস্তফা ছিলেন সাংবাদিক, অনেক অনেক, কালকে দেখবেন অনেকের চোখে বেরোবে পত্রিকায়। তাদেরকে তুলে নিয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে যে তুলে নিয়ে গিয়েছে তারা কিন্তু বাঙালি ছিল, আগে বলেছেন। এই একই বাড়ি থেকে যেমন আমাদেরকে তুলে নিয়ে যেত বাড়ি থেকে, তাই না? যেমন আমাদেরকে গুম করে দিয়েছে, ঠিক ওইভাবেই তাদেরকে তুলে নিয়ে গেছে। বাসায় বলেছে যে কোথায় নিয়ে যাচ্ছেন, বলে এখনই চলে আসবে তো। এভাবে নিয়ে গেছে, নিয়ে আর ফিরে আসেনি। রায়ের বাজারে তাদেরকে হত্যা করেছে। হাত পা বাঁধা, মহিলা পুরুষ সব করে ফেলে
এই জিনিসটাকে মনে রাখতে হবে কেন তাদের প্রাণটা কেন দিতে হলো। একই সঙ্গে আজকে যে আপনারা আয়না ঘরের কথা বলেন না, এই আয়না ঘরের মতো তখনও ঘর ছিল। এই আয়না ঘরে কেন নিয়ে যাওয়া হয়েছে ছেলেদেরকে, কেন নিয়ে যাওয়া হয়েছে মিলিটারিদেরকে, এই আয়না ঘরে কেন নিয়ে যাওয়া হয়েছে আমাদের রাজনৈতিক নেতা কর্মীদেরকে, একটাই উদ্দেশ্য ছিল যে তাদেরকে ভয় পাইয়ে দেওয়া, তাদেরকে শেষ করা, তাদেরকে ধ্বংস করে দেওয়া। কেন? একজন ব্যক্তির ক্ষমতাকে চিরস্থায়ী করবে, হাসিনার ক্ষমতাকে চিরস্থায়ী করতে হবে, সেই জন্যই তাকে তারা নিয়ে ওইভাবে করেছে, তাই না? তো এই বিষয়গুলি কথা দিয়ে শুরু করেছিলাম আর কি, যে গণতন্ত্র কথা আমরা বলছি, সেই গণতন্ত্রকে কিন্তু আপনার এটা শুধুমাত্র একটা আপনার কথার কথা নয়, এটা একটা কালচার, এটা একটা সংস্কৃতি। আপনি আমি কিভাবে কথা বলবো, আমি আমার প্রতিবেশীর সঙ্গে কিভাবে কথা বলবো, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে কথা বলবো, সেই বিষয়গুলোকে আমাকে গণতন্ত্রের মধ্যে দিয়ে শিখতে হবে। গণতন্ত্র মানে যদি হয় যে আওয়ামী লীগ করলে তাকে গলা কেটে ফেলো আর বিএনপি করলে তার মুন্ডচ্ছেদ করো, তাহলে সেটা কিন্তু গণতন্ত্র নয়। গণতন্ত্র হচ্ছে পরমত সহিষ্ণুতা। তোমার কথা বলার অধিকার আছে, আমার বিরুদ্ধেও কথা বলার অধিকার আছে, কিন্তু আমি সেটাকে রক্ষা করবো, এটি হচ্ছে গণতন্ত্র। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আপনাদের সামনে এখন অনেক কাজ। অনেকে মনে করেছেন যে হাসিনা পালিয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। না, কিছুক্ষণ আগে আমাদের সুলতান সালাম টুকু বলছিলেন যে আমাদের এই আন্দোলন চলবে নির্বাচন পর্যন্ত। না না, এই নির্বাচনের পরে আরো বহুদিন, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রকে আমরা একটা সংস্কৃতিতে পরিণত করতে পারবো, কালচারে পরিণত করতে পারবো, এটা একটা ব্যবস্থা হয়ে দাঁড়াবে, ওই জায়গাতে আমাদেরকে পৌঁছতে হবে। তাই আমাদের কাজ অনেক বেশি আছে। আসুন আজকের দিনে আমরা এই শপথ নিই, যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এই শপথকে গ্রহণ করি যে আমরা নিজেদেরকে গড়ে তুলব এই দেশের উপযোগী রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে, গণতন্ত্রের একজন কর্মী হিসাবে, বিএনপির একজন কর্মী হিসাবে, আর সেই সঙ্গে আমাদের নেতা আমাদের তারেক রহমান সাহেবের কর্মী হিসেবে, দেশের বেগম খালেদা জিয়ার কর্মী হিসেবে, আর আমাদের যিনি দল প্রতিষ্ঠাতা শহীদ হোসেন যারা আমাদের সত্যিকার অর্থে কর্মী হিসেবে। সবাইকে ধন্যবাদ।